ঐতিহ্য ও ইতিহাসের নগরী ইস্তাম্বুল। এখানে দাঁড়িয়ে আছে ওসমানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন তপকাপি প্যালেস। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শাহিনশাহ দ্বিতীয় মোহাম্মদ এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তী 400 বছর এখানেই ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সুলতানরা। বসফরাসের তীরে অবস্থিত এই প্রাসাদটি রাজকীয় অনুষ্ঠান আর বিনোদনের জন্য ব্যবহার করতেন সুলতানরা। এখন এটি তুরস্কের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। এখানে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরবারি, নবীজির পদচিহ্ন, হজরত মুসা আলাইহিস সালামের লাঠি, হজরত ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি, বিবি ফাতেমার জামা, কাবা ঘরের কালো পাথর, হজরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের তরোয়ার, ইমাম রাদিয়াল্লাহু সাল্লামের জামা আর কাবা ঘরের চাবি। চারটি মূল চত্বর আর অনেকগুলো ছোট ছোট ভবন নিয়ে গড়ে উঠেছে এই তপকাপি প্রাসাদ। 1509 সালে ভূমিকম্প আর 1665 সালে অগ্নিকাণ্ডের পর সংস্কারের সময় প্রাসাদের চত্বরটির সম্প্রসারণ করা হয়। প্রাসাদের কয়েকশোটি ঘরের মধ্যে মাত্র কয়েকটিতে পর্যটকদের প্রবেশাধিকার আছে। প্রাসাদ জুড়ে আছে রাজকীয় পোশাক, অস্ত্র, ক্যালিগ্রাফিক হস্তশিল্প আর ওসমানীয় স্থাপত্যকলা বহু নিদর্শন। প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল রানীমাতার ভবন। 1600 শতাব্দীতে রানীমাতা এই প্রাসাদে আসার পর এটি তৈরি করা হয়। তখনই কোনো এক সময় নির্মাণ করা হয় এই বিশাল হল রুমটি, যা ইম্পেরিয়াল হল বা ইম্পেরিয়াল সোফা নামে পরিচিত। এখানে আছে সুলতানের সিংহাসনটি। প্রাসাদ জুড়ে চোখে পড়ে শৈল্পিক নির্মাণ শৈলী, রঙিন সিরামিক ও মোজাইকের নকশা। প্রাসাদের বাগিচা থেকেই চোখে পড়ে মনোরম বসফরাস। বসফরাস প্রণালীর তীরে ইস্তাম্বুল। শহরের দুই ধারে সাজানো গোছানো পরিকল্পিত দালান কোঠা। নগর আর প্রকৃতি যেন হাত ধরে এগিয়ে চলে এই শহরে। শহরের ভেতর দিয়ে বয়ে চলে বসফরাসের প্রণালীর আয়তন 32 কিলোমিটার। উত্তরে কৃষ্ণ সাগর আর দক্ষিণে মর্মর সাগর। প্রতিদিন হাজারো পর্যটকের ছোট ছোট প্রমোদতরীতে প্রাণময় এই বসফরাস। আমিও একটি জাহাজের যাত্রী হলাম। বসফরাসের নীল জল চিরে এগিয়ে চলে জাহাজ। দুই পাশে চোখে পড়ে সারি সারি ইমারত আর মসজিদের মিনার। জাহাজ থেকেই চোখে পড়ে ইস্তাম্বুলের মোহনীয় রূপ। হাগা সোফিয়া নির্মাণ কাজ শুরু হয় 360 খ্রিস্টাব্দে। 562 খ্রিস্টাব্দে এটি যাত্রা শুরু করে অর্থোডক্স চার্চ হিসাবে। 1204 সালে এটি রূপান্তরিত হয় ক্যাথলিক গির্জায়। আর 1261 সালে আবারও এটি অর্থোডক্স চার্চ বদলে যায়। তুর্কিদের বিজয়ের পর 1931 সাল পর্যন্ত এটি ছিল মসজিদ। তখন নাম ছিল আয়া সোফিয়া। 1935 সালে আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক হাগিয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করে সবার জন্য উন্মুক্ত করে দেন। টিকিটের লম্বা লাইন পেরিয়ে ঢুকতে হয় এখানে। ট্রাইপড নিয়ে ঢোকা নিষেধ, তাই হাত দিয়েই চলে আমাদের এই ভিডিও ধারণের কাজ। ঢুকতেই চোখে পড়বে কারুকাজ করা দেয়াল আর ঐতিহাসিক নানা নিদর্শন। পুরো হাগিয়া সোফিয়া জুড়ে আছে অসংখ্য ঝাড়বাতি। খ্রিস্টান আর মুসলিম এই দুই ধর্মের মানুষের কাছেই এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে যেমন আছে যীশুখ্রিস্টের ছবি, তেমনই আছে আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম। মসজিদের রূপান্তরের পর মার্বেল পাথরে খোদাই করা যিশুর ছবিগুলো মুছে দেওয়া হয়েছিল। প্রায় 500 বছর ছবিগুলো চাপা ছিল সিমেন্টের নিচে। এটি জাদুঘরে রূপান্তরের পর পুনরুদ্ধার করা হয় ছবিগুলো। বিশ্বের সবচেয়ে বড় এবং পুরাতন বাজারগুলোর অন্যতম হলো এই গ্র্যান্ড বাজার। প্রতিদিন 2.5 থেকে 5 লক্ষ মানুষের পা পড়ে এই বাজারে।
1455 সালে সুলতান মেহমুদের নির্দেশে শুরু হয় গ্রান্ড বাজারের নির্মাণ কাজ। বাজারে আছে 58টি গলি আর প্রায় 5000 দোকান। এসব দোকানে মেলে নানা দেশের নানা ধরনের পণ্য, আকর্ষণীয় কারুকাজ করা চীনামাটির পাত্র, শোপিস, পোশাক, বই, বিশ্বখ্যাত তুর্কি কার্পেট, নানা রকম চায়ের সমাহার, যেমন গ্রিন টি, রোজ টি, ফ্লাওয়ার টি, ব্ল্যাক টি, ইয়াসমিন টি, কোলেস্টেরল টি। আছে জগৎবিখ্যাত মশলার এক বিশাল বাজার। রাস্তার দুই ধারে আছে অসংখ্য খাবার দোকান। বিভিন্ন রকমের কাবাবের জন্য বিখ্যাত এই দোকানগুলো। পর্যটকদের মন মাতাতে রেস্টুরেন্টগুলোতে আছে ঐতিহ্যবাহী সুফি নাচের আয়োজন।